আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। তো আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। টেন্সের আপাত মস্তক শুরু থেকে একদম শেষ পর্যন্ত আজকে আমরা পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করব এবং আমি আশা করি যে আজকের ক্লাসটার মাধ্যমে তোমরা টেন্সের এমন একটা ধারণা পাবা যে কোনো দিন তোমরা টেন্সে আর ভুল করবে না এবং তোমরা কোনো দিন জীবনে ভুলবা না। তোমরা ছোটোবেলা থেকে টেন্স পড়ে আসছো কিন্তু তোমাদের মনে থাকে না, তবে আজকে আমরা এমন টেকনিকে এমন পদ্ধতিতে আমরা শিখব যে সারা জীবন তুমি মনে রাখতে পারবা। আজকে ক্লাসটা আমি প্রায় 10 ঘন্টা যাবত ক্লাসটা আমি সাজিয়েছি। এই ক্লাসটা দেখো, আমি অনেক বড় লম্বা ক্লাস নিয়েছি। এখানে হয়তো আমাদের একটু সময় লাগতে পারে, কিন্তু দেখো একটু সময় দাও না, সময় দিলে হবে কি যে আমরা পরিপূর্ণভাবে ভালোভাবে টেন্সটা শিখতে পারবো। এবং ঢাকা ইউনিভার্সিটিতে কী ধরনের প্রশ্ন আছে টেন্স থেকে, এটা আমাদের আজকের এই ক্লাসেই দেখাবো ইনশাআল্লাহ। টেন্স খুবই প্রয়োজন। একটা মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, তেমনিভাবে এই টেন্স ছাড়া ইংরেজি গ্রামার শেখা যায় না। টেন্সটা এত একটা বেসিক একটা বিষয়, এটা টেন্স হচ্ছে ইংরেজি গ্রামার একটা ভিত্তি। তুমি টেন্স যত ভালো পারবা তুমি ইংরেজি গ্রামার তত ভালো করতে পারবা। বুঝতে পেরেছ? এই জন্য টেন্সটা খুবই ভালো করে পড়তে হবে। চলো আমরা শুরু করি। দেখো, টেন্স কাকে বলে? ক্রিয়ার কাল, অর্থাৎ কোনো কাজ সংঘটিত হওয়ার সময় নির্দেশ করে তাকে টেন্স বলে। মানে কোনো কাজ কখন সংঘটিত হয়েছে, এটা কি বর্তমানে নাকি অতীতে নাকি ভবিষ্যতে, এই কাজটা কখন সংঘটিত হয়েছে এইটাকে নির্দেশ করে, এটাই হচ্ছে টেন্স। দেখো, টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এরপরে দেখো, প্রত্যেকটা টেন্স আবার 4 প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে 4 প্রকার। তাহলে এখানে তিন প্রকার আছে, তারপরে 3 4 12টি প্রকার হবে মোটে। তাহলে দেখো, আমি আশা করি যে তোমরা এই বিষয়গুলো জানো যে প্রেজেন্টে 4টি, পাস্টে 4টি, ফিউচারে 4টি। তোমরা এটা কীভাবে মুখস্থ করবো তোমাদের একটু এখানে দেখায় দিই, এবং আমাদের এই ক্লাসটার শেষে তোমরা এই শখটা ভালোভাবে বুঝতে পারবা। তার আগে একটু আমরা ধারণা দিয়ে দিই যে এখানে দেখো ইনডিফিনিট, এখানে আমি লিখেছি কি ইনডিফিনিট। দেখো এখানে কি প্রেজেন্ট। দেখো এই তোমরা সিরিয়ালে পড়বা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা কি করবা তোমরা সিরিয়ালে পড়বা। কীভাবে পড়বা? দেখো, প্রেজেন্ট V1 am is are have has এটা প্রেজেন্ট শেষ। এরপর তোমরা কী করবা? পাস্ট ধরবা। পাস্ট কী করবা? এইভাবে পড়া শুরু করবা। পাস্ট, তাহলে V2 was were had। এরপর ফিউচার শ্যাল বা উইল প্লাস V1, শ্যাল বি বা উইল বি, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বা উইল। এভাবে তোমরা কী করো? মুখস্থ করবা। তাহলে কী হবে? তোমরা সিরিয়ালে মুখস্থ করো, তাহলে তোমরা প্রেজেন্টে এক সিরিয়ালে, তাহলে প্রথমটা তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট V1, প্রেজেন্ট কন্টিনিউয়াস am is are, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ হ্যাজ। এখন কথা হচ্ছে যে ভাই আসলে কি এতটুকুই শুধু মুখস্থ করলে হবে? না, এগুলো আমাদের শুরুতে কিন্তু সাবজেক্ট থাকবে, শেষে অবজেক্ট থাকবে। মানে আমাদের পরিবর্তনটা কোথায়? পরিবর্তন শুধু অক্সিলারি ভার্বে। এই জন্য আমরা সহজভাবে এই শখটা মুখস্থ করলে আমাদের টেন্স সারা জীবনে আমরা কি করব না, ভুলবো না। তারপর আমরা সামনে কিন্তু বিস্তারিত আলোচনা করব যে একদম আজকের ক্লাসটা দেখলে, পুরোপুরি ক্লাসটা দেখলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো, এখন আমরা স্ট্রাকচার শিখবো। দেয়ার মানে প্রিয়, মনে রাখো যে প্রত্যেক সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট এবং শেষে অবজেক্ট থাকবে। শেষে কি থাকবে? অবজেক্ট থাকবে। তাহলে আমরা এগুলো মুখস্থ করার ক্ষেত্রে বারবার সাবজেক্ট অবজেক্ট বলবো না, তাহলে মনে রাখতে সুবিধা হবে। বুঝতে পেরেছ? এখানে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে আমরা কি লিখেছি? প্রেজেন্ট ইনডিফিনিট। দেখো শুরুতে কি আছে? সাবজেক্ট। শুরুতে কি আছে? সাবজেক্ট, এবং শেষে কি আছে? অবজেক্ট। তাহলে আমরা জানি যে প্রত্যেক বাক্যের শুরুতে সাবজেক্ট থাকবে এবং শেষে কি থাকবে? অবজেক্ট থাকবে। তাহলে আমাদের এটা আমরা মনে রাখবো। আমরা যখন আমরা বাক্য তৈরি করব তখন আমরা শুরুতে সাবজেক্ট দেবো এবং শেষে অবজেক্ট দেবো। তাহলে আমরা মুখস্থ করার জন্য, মুখস্থ করার সুবিধার্থে আমরা কি করব? এই সাবজেক্টটা বলবো না, আমরা সাবজেক্টটা কি করব? কেটে দেব, এবং শেষে আমরা অবজেক্টটা কি করে দেব? কেটে দেব। তাহলে আমরা কি করব? প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে V1, প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? V1,
এটা আমাদের মুখস্থের একটা টেকনিক, যাতে আমাদের মনে থাকে, ঠিক আছে। তাহলে এখানে আরেকটা কথা আমরা বলেছি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এরপরে এস বা ইএস যুক্ত হয়। তাহলে দেখো আমরা অনেকে থার্ড পারসন সিঙ্গুলার চিনি না, এগুলো নিয়ে আমরা হোলি ইটিসি স্কুলে বিস্তারিত ক্লাস দেবো ইনশাআল্লাহ। তো চলো আমরা একটু জেনে নেই যে থার্ড পারসন সিঙ্গুলার কাকে বলে। দেখো সিঙ্গুলার মানে একক, এক, বুঝছো। আমরা অনেকে থার্ড পারসন সিঙ্গুলার চিনি না। আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া যা আছে সব থার্ড পারসন। থার্ড পারসন মানে কি? থার্ড পারসন মানে হচ্ছে তৃতীয় ব্যক্তি। তৃতীয় ব্যক্তি মানে কি? আমি এবং তুমি ছাড়া যে ব্যক্তিটা আসবে সেটাই কি তৃতীয় ব্যক্তি না? তো ওটাই বলতেছে যে থার্ড পারসন ওইটাই। যেমন দেখো হি, সি, সে, তারপরে ইহা, আমি তুমি ছাড়া যা আছে সবই কি থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে আমরা একটু উদাহরণ দেখি, যে আমরা একটু এগুলোর উদাহরণ দেখি। হি এরপরে বলছে যে থার্ড পারসন সিঙ্গুলার পরে ভার্বটা কি হয়? এস বাই এস যুক্ত হয়। তাহলে আমরা একটা ভার্ব দিই, ধরো রানস আমরা দিলাম। হ্যাঁ, কেন এখানে রানস হইল? কারণ আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলারের পরে ভার্বটা কি হয়? এস বাই এস যুক্ত হয়, ঠিক আছে। এরপর আমরা আরেকটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে যে দেখো সি, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। দেখো আমরা আর ই রিডস, দেখছো আমরা কি দিলাম এখানে? এস দিলাম। কেন দিলাম বলো? কারণ থার্ড পারসন সিঙ্গুলার পরে ভার্বটাই কি? এটা একটা ভার্ব না? এই ভার্বে কি হবে? এস যুক্ত হবে। এরপরে দেখো আরেকটা আমরা যুক্ত করি ইট দিয়ে, ইট ওয়ার্কস, ইট ওয়ার্কস। বুঝতে পেরেছ যে থার্ড পারসন সিঙ্গুলার পর এস বাই এস যুক্ত হয়। তোমরা ধৈর্যহারা হয় না, তোমরা তো শুধু দ্রুত শিখতে চাও যে কম সময়ের মধ্যে কীভাবে শেখা যায়। একটু সময় দাও, যদি আজকে সময় দাও সারা জীবন তোমরা মনে রাখতে পারবা। এবার আমরা শিখবো যে পাস্ট ইনডিফিনিট। দেখো আমি এখানে V2 লিখে রেখেছি। তো এখানে তোমরা কিন্তু জানো, আমি একটু আগেই তোমাদেরকে বলেছি যে শুরুতে সাবজেক্ট এবং শেষে কি থাকবে? অবজেক্ট থাকবে। এটা সবসময় তোমরা মনে রাখবা। আর V2 এখানে মাঝখানে হবে। আমরা একটা উদাহরণ নিই, ঠিক আছে। হি স্টাডি রেগুলারলি। আচ্ছা, এখানে আমাদের কি বলেছে? আমাদের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, আমরা এখানে হি সাবজেক্ট পেয়েছি, এরপর লাস্টে অবজেক্ট, আমরা রেগুলারলি অবজেক্ট পেয়েছি। এখন কথা হচ্ছে যে আমাদের V2 করতে হবে। এই স্টাডি এটা V1 এ আছে, আমাদের কি করতে হবে? V2 করতে হবে। তাহলে আমরা স্টাডির V2 জানি কি? স্টাডি ইট, ঠিক আছে। স্টাডি ইট রেগুলারলি, সে কি করে? প্রতিদিন পড়াশোনা করতেন। বা তিনি, হি মানে কিন্তু খালি সে না, মানে তিনিও হয়, তিনি প্রতিদিন পড়াশোনা করতেন। তাহলে বুঝতে পেরেছ? এরপরে দেখো আমরা ফিউচারে চলে যাই। ফিউচার দেখো এখানে বলা হয়েছে ফিউচার ইনডিফিনিট, যে শ্যাল বা উইল, শ্যাল বা উইল প্লাস V1। দেখো এখানে উদাহরণ যেটা দেওয়া হয়েছে যে হি উইল স্টাডি রেগুলারলি, হি উইল স্টাডি রেগুলারলি। এখানে আমরা জানি যে এখানে শ্যাল বা উইলের শুরুতে কি আছে? সাবজেক্ট এবং শেষে অবজেক্ট। তাহলে আমরা এই বাক্যে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের হি, এটা হচ্ছে সাবজেক্ট, এবং এরপর আমাদের শ্যাল বা উইলের মধ্যে আছে উইল, এবং এরপর আমাদের বলেছে কি যে V1 যোগ করতে হবে। তাহলে স্টাডি তো V1, তাহলে হি উইল স্টাডি রেগুলারলি, সে প্রতিদিন পড়াশোনা করবে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, যে আমরা এখানে একটু তোমাদের সুবিধার্থে লিখে রেখেছি যে কখন শ্যাল ব্যবহার করবে তোমরা, আর কখন তোমরা উইল ব্যবহার করবে। দেখো তোমরা শ্যালটা আই এবং উই যদি থাকে, আই এবং উই যেখানে থাকবে, আই উই, তখন তোমরা শ্যাল ব্যবহার করবে। তখন কি ব্যবহার করবে? শ্যাল। আর বাকি সব জায়গায় উইল ব্যবহার করবে। বাকি সব জায়গায় কী ব্যবহার করবা? উইল। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে আমরা কি উইল ব্যবহার করতে পারবো না আই উই এর জায়গায়? হ্যাঁ, তোমরা পারবা, তবে শ্যালটা একটু ভালো হবে, এটা স্ট্যান্ডার্ড। তো তোমরা চাইলে শ্যালটা ব্যবহার করতে পারো আই এবং উই এর জায়গায়। আর বাকি সব জায়গায় তোমরা উইল ব্যবহার করবা। তবে তোমরা সব জায়গাতেই তোমরা যদি চাও উইল ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরপর দেখো এগুলোতে লক্ষ্য করলে দেখা যায়
যে শুধু অক্সিলারি ভার্বের পার্থক্য। এগুলোতে লক্ষ্য করলে কি দেখা যায়, শুধু অক্সিলারি ভার্বে কি পার্থক্য। এই দেখো আমি তোমাদেরকে একটু দেখাই আবার, এখানে তোমরা খেয়াল করো এখন, এই যে দেখো আমাদের প্রত্যেকটার সাথে পার্থক্যটা কোথায়। এই দেখো প্রেজেন্টে দেখো ইনডিফিনিট প্রেজেন্টে দেখো ভি1, কন্টিনিউয়াস প্রেজেন্টে দেখো এম ইজ আর, পারফেক্ট এখানে দেখো প্রেজেন্টে দেখো হ্যাভ হ্যাজ, এবং পারফেক্ট কন্টিনিউয়াস এখানেও কি আছে হ্যাভ হ্যাজ। তাহলে আমাদের পার্থক্যটা কোথায়? পার্থক্য শুধু এই আমাদের এই অক্সিলারি ভার্বে, বুঝতে পেরেছ? তাহলে এখানে দেখো আবার পাস্টে যা দেখো, পাস্ট ইনডিফিনিটের পাস্ট দেখো ভি2, এরপর কন্টিনিউয়াসের পাস্ট দেখো ওয়াজ ওয়ার, এরপরে পারফেক্টের পাস্ট দেখো হ্যাড, পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট দেখো হ্যাড। এরপর তোমরা ফিউচার দেখো যে ফিউচার ইনডিফিনিটে শ্যাল বা উইল প্লাস ভি1। এরপর তোমরা দেখো যে ফিউচার কন্টিনিউয়াস এখানে দেখো যে শ্যাল বি বা উইল বি, ঠিক আছে। এরপরে তোমরা দেখো পারফেক্ট, ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে দেখো শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। তাহলে এখানে আমাদের পার্থক্যটা কোথায়? পার্থক্য শুধু তোমাদের কিসে? পার্থক্য শুধু অক্সিলারি ভার্বে, ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা এরপরে তোমরা চলো আমরা চলি, সামনে এগিয়ে যাই। আমাদের কিন্তু পথ চলা তোমাদের সাথে অনেক দূর এগিয়ে যেতে হবে, আমাদের ভবিষ্যৎ জীবনে অনেক ভালো কিছু করতে হবে। চলো এখন কথা হচ্ছে যে ভাইয়া আমরা কিভাবে চিনবো যে কোনটা কোন টেন্স? যদি আপনি আমাদেরকে একটু বাংলায় বলে দেন যে এইরকম একটা স্ট্রাকচার বলে দেন যে বাংলায় এরকম থাকলে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পাস্ট, ঠিক আছে। আমরা কিভাবে বুঝবো একটু যে শর্টকাট বলে দেন। হ্যাঁ শর্টকাট চলো আমরা একটু শিখি। এই দেখো যদি সাধারণ বর্তমান হয়, সাধারণ বর্তমান যে আমরা কাজটা করতেছি, আমি তোমাদেরকে পড়াইতেছি, তোমরা আমার ক্লাস করতেছো, তাহলে কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট, মানে প্রতিনিয়ত ঘটে, যা সচরাচর হয়, যা ডেইলি করো, মানে প্রত্যেক দিন তোমরা করো। যেমন আমি ভাত খাই, আমি প্রতিদিন স্কুলে যাই, ঠিক আছে। এগুলো কি বলো? এগুলো হচ্ছে আমরা নিয়মিত করি না? আমরা প্রতিদিন নামাজ পড়ি, আমরা প্রতিদিন গোসল করি, এগুলো সব কি প্রেজেন্ট ইনডিফিনিট, মানে প্রতিদিন যা করো, ডেইলি যা করো, রেগুলারলি যা করো, সব কি প্রেজেন্ট ইনডিফিনিট। আরেকটা কথা তোমরা মনে রাখো, গুরুত্বপূর্ণ একটা কথা এখানে, যে দেখো এখানে আমি লিখে রেখেছি যে সূর্য আগে পূর্ব দিকে উঠতো, এখনো পূর্ব দিকে ওঠে, ভবিষ্যতে পূর্ব দিকে উঠবে, এটাই প্রেজেন্ট ইনডিফিনিট। মানে প্রতিদিন যা ঘটবে, ধরো সূর্য সকালবেলা ওঠে, বিকেলবেলা আবার অস্ত যায়, এটা প্রতিদিন ঘটে না? দিনের পরে রাত আসে, রাতের পরে কি আসে? দিন আসে, এগুলোই প্রেজেন্ট ইনডিফিনিট। চাঁদ রাত্রে আলো দেয়, চাঁদ দিনে আলো দেয় না, চাঁদ রাত্রে কি দেয়? আলো দেয়, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রতিদিন যা ঘটে, যা কিছু তুমি করো, সব প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে। এরপর আমরা চলে যাই পাস্ট ইনডিফিনিট। সাধারণ অতীত থাকলে কি পাস্ট ইনডিফিনিট। অতীতকালে তুমি রাঙ্গামাটি গিয়েছিলে, অতীতকালে তুমি কোথায় গিয়েছিলে? রাঙ্গামাটি গিয়েছিলে। ধরো আমি বললাম আমি রাঙ্গামাটি গিয়েছিলাম, এই যে বললাম আমি রাঙ্গামাটি গিয়েছিলাম, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আমি তো গিয়েছিলাম, আমি তো এখন যাই না, আমি গিয়েছিলাম, আমি বাজারে গিয়েছিলাম, আমি একটু আগে আসর নামাজ পড়েছিলাম, ঠিক আছে। এগুলো কি পাস্ট ইনডিফিনিট। এরপরে দেখো চলমান অতীত, মানে অতীতকালে কোনো কাজ চলে এমন। তোমাকে যদি আমি বলি যে তুমি কালকে এই সময় খেলাধুলা করতেছিলে, এই সময় তুমি কি করতেছিলে? খেলাধুলা করতেছিলে, তাহলে এটা তো চলমান অতীত, পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কি হবে? এটা পাস্ট কন্টিনিউয়াস। খেয়াল করো যে ধরো অতীতকালে এখানে লেখা আছে যে অতীতকালে কোনো কাজ করা বা চলমান বোঝালে, মানে অতীতকালে যে কালটা তোমার পার হয়ে গিয়েছে, তুমি যে সময়টাকে রেখে আসছো, ওই কালে কোনো কাজ চলমান বুঝালে, করা বুঝালে কি এটা? পাস্ট কন্টিনিউয়াস। আমি এই সময় বাজারে যাচ্ছিলাম, এই যে যাচ্ছিলাম মানে যাইতেছিলাম, এটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস, অতীতকালে আমার কাজটা চলছিল। তাহলে এরপরে দেখো এই যে এখানে একটা লিখে রেখেছি, তুমি গতকাল পড়তেছিলা, পাস্ট কন্টিনিউয়াস, অতীতকাল এটা চলছিল, ঠিক আছে। এরপর তোমাদের একটা আমি পরীক্ষা নেবো, দেখি তোমরা কেমন কে পারো।
এখানে আমরা একটা পরীক্ষা নেব। আমি তোমাদের প্রশ্ন দিই কয়েকটা, দেখি তোমরা কেমন পারো। আমি ভাত খাই। আমি ভাত খাই। এরপরে দেখো, এরপর উদাহরণটা হচ্ছে যে আমি ভাত খাচ্ছি। ঠিক আছে, এই দুটো তোমাদের পরীক্ষা থাকলো, এক্সাম। এটা হচ্ছে এক্সাম নাম্বার 1। এখানে আমি লিখে দিলাম, তোমরা সবাই কমেন্টে জানাবা যে আসলে কোনটা কোন টেন্স হবে। ঠিক আছে, আমি এখানে লিখে দিলাম, তোমরা কিন্তু কমেন্টে লিখবা যে 1 নাম্বার দিয়ে লিখবে আমি ভাত খাচ্ছি এই টেন্স, আমি ভাত খাই এই টেন্স। এটা তোমরা কমেন্টে জানাবে, এটা তোমাদের কাজ। এরপরে দেখো, সাধারণ ভবিষ্যৎ যদি বোঝায়, সাধারণ ভবিষ্যৎ, দেখো ফিউচার ইনডিফিনিট, কোনো বিষয় নিয়ে ভাবা, ভবিষ্যতে এটা করব ওটা করব। ঠিক আছে, আমি এটা করব ওটা করব, যে আমি চাই ভবিষ্যতে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ব, আমি ভবিষ্যতে সৌদি আরব যাব, এগুলো কি ফিউচার ইনডিফিনিট। এই দেখো, আমি ভালো মানুষ হব, আমি ভালো মানুষ হব, আমি ভালো মানুষ হব, বা আমি মানুষের সেবা করব, এগুলো আমার ভবিষ্যতের কাজ, আমি ভবিষ্যতে এগুলো করব। এটাই কি ফিউচার ইনডিফিনিট। এবার যেটা আমরা শিখবো সেটা হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানেই মনে রাখবা যে ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে কি, ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, এরপরে তোমরা দেখো যে আমি এখানে লিখে রেখেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি, পাস্ট কন্টিনিউয়াস, তারপর ফিউচার কন্টিনিউয়াস স্ট্রাকচার কি, এগুলো দেখো, আমরা একটু খেয়াল করো। দেখো, শুরুতে সাবজেক্ট, শেষে অবজেক্ট, শুরুতে সাবজেক্ট এবং শেষে অবজেক্ট। এবং আমি তোমাদেরকে বলেছি যে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। এই তিনটা তোমরা মনে রাখতে পারবা না, এর শুরুতে সাবজেক্ট এবং শেষে অবজেক্ট এবং কন্টিনিউয়াস থাকলেই ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা কি করব, শর্টকাট মুখস্থ করার জন্য আমরা এখানে সাবজেক্টটা কেটে দেব। দেখো, আমরা এখানে এভাবে মনে রাখলে আমরা ভুলে যেতে পারি, এজন্য শর্টকাট টেকনিকের মাধ্যমে মনে রাখবে। দেখো, আমরা শর্টকাট টেকনিক কী ব্যবহার করব, এখানে আমরা খেয়াল করো যে আমরা এখানে সাবজেক্টটা কেটে দেব, আমরা সাবজেক্ট কেটে দেব, এখানে আমরা সাবজেক্ট কেটে দেব। এরপর শেষে আমরা অবজেক্ট এবং ভার্ব প্লাস আইএনজি কেটে দিলাম, কারণ আমরা জানি যে আসলে কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি। এরপরে আমরা শেষ থেকে অবজেক্ট ভার্ব প্লাস আইএনজি কেটে দিলাম। এরপরে এখানে তো আমরা থাকলো, এরপরে আমরা এখান থেকে কেটে দিচ্ছি। এরপরে দেখো সাবজেক্ট কেটে দিলাম। এখন দেখো, আমরা মুখস্থ করবো কি, পাস্ট কন্টিনিউয়াস এম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়্যার, ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি উইল বি। এবং তোমরা কি করবা, শুরুতে সাবজেক্ট এবং শেষে অবজেক্ট এবং তোমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করবা, তাহলেই কন্টিনিউয়াস হয়ে যাবে। ঠিক আছে, এরপর উদাহরণ দেখো, যে আমরা এখানে দেখো শুরুতে সাবজেক্ট আই অ্যাম, এরপরে লার্নিং একটা ভার্ব, লার্নিং কি, এটা হচ্ছে ভার্ব, আমরা কি করেছি এখানে আইএনজি কি করেছি, যুক্ত করেছি ভার্বের সাথে আইএনজি, এরপরে আমাদের অবজেক্ট। তাহলে দেখো, আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি, আমি ইংরেজি কি করতেছি, শিখতেছি। এরপর দেখো, আই ওয়াজ লার্নিং ইংলিশ, আই সাবজেক্ট, আর ওয়াজটা আমাদের কোথায় ব্যবহার করতে হবে, দেখো এখানে দেখো যে পাস্ট কন্টিনিউয়াসে অক্সিলারি ভার্ব কি ব্যবহার করতে হয়, ওয়াজ, দেখতে পেরেছ তো, ওয়াজ। তাহলে আমরা ওয়াজ ব্যবহার করলাম, এখানে ওয়াজ আমরা ব্যবহার করেছি। আই ওয়াজ লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখেছিলাম, যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস। এরপরে তোমরা দেখো যে আই শ্যাল বি লার্নিং ইংলিশ, আমার ইংরেজি শিখতে হবে, আমার ইংরেজি কী করতে হবে, শিখতে হবে। তাহলে এখানে আমরা দেখো শ্যাল ব্যবহার করেছি, শ্যাল বি, এবং লার্নিং এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি। তাহলে আমাদের পার্থক্য এই তিনটা বাক্যে কোথায়, একটু মনোযোগ দাও, একটু বুঝো বিষয়টা, আমাদের পার্থক্যটা এখানে কোথায়। আমাদের এখানে পার্থক্যটা হচ্ছে অক্সিলারি ভার্বে, কোথায় খেয়াল করো, প্রত্যেকটাতে তোমরা খেয়াল করো যে অক্সিলারি ভার্বে আমাদের পার্থক্য। দেখো, আই অ্যাম, এই যে অ্যাম, ওয়াজ, শ্যাল বি, এখানে পার্থক্য আমাদের। এই দেখো, আমি তোমাদের একটু ছোট করে যদি দেখাই, তাহলে আমাদের পার্থক্যটা কোথায় তোমরা বুঝতে সুবিধা হবে। এই দেখো,
আমাদের পার্থক্য হচ্ছে এই তিনটে জায়গায়, এই যে এই তিনটে অ্যাম, ওয়াজ, শ্যাল বি, এই তিনটে জায়গায় আমাদের পার্থক্য। তার মানে আমাদের অক্সিলারি ভার্বে কি পার্থক্য, আর সবগুলা কি এক। এই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা এভাবে প্রথম শখটা প্রথমে লিখবা, তোমরা ভালোভাবে এটা লিখে নিবা, লিখে তোমরা খাতায় ভালোভাবে লিখে নিয়ে তোমরা এইটা মুখস্থ করবা। এইটা যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে তোমার টেন্স নিয়ে আর কোনো চিন্তাই থাকবে না। চলো আমরা আরেকটু আগাই। এরপরে দেখো যে দেয়ার আর লার্নিং ইংলিশ, দে আর কখন হবে, এখানে আমরা আর দিয়েছিলাম না, এম ইজ আর। যদি আমাদের প্লুরাল হয়, বহুবচন হয়, তাহলে আর। যেহেতু হয়তো তারা, তারা মানে কি, এটা একের অধিক হলেই প্লুরাল, তাহলে দে, দে আর, দে ওয়ার। এখানে আমরা এই দেখো ওয়াজ, যে ওয়ার দিয়েছি, ওয়ার। এরপরে আমাদের দে উইল বি, ঠিক আছে, এখানে কোনো পার্থক্য, দে শ্যাল বি দিতে পারো, দে উইল বি দিতে পারো। তবে আমি তোমাদেরকে বলেছিলাম যে আই এবং উই যদি থাকে তাহলে তোমরা কি দিবা, শ্যাল দিবা, শ্যাল বি, ঠিক আছে। আচ্ছা, এবার পারফেক্ট। পারফেক্ট মানে ভি3, পারফেক্ট মানে কি ভি3। আমি তোমাদের কি বলেছি, পারফেক্ট মানে ভি3, এটা অন্তরে গেঁথে নাও। তাহলে শোনো, আমি কি বলছি, কন্টিনিউয়াস মানে আইএনজি, আর পারফেক্ট মানে কি বললাম, মানে ভি3। তাহলে এখানে তোমরা খেয়াল করো, আমি যে স্ট্রাকচারটা লিখেছি এইটা তোমরা কি করবা, এখানে শুরুতে সাবজেক্ট তো আছেই, পাস্ট পারফেক্টের শুরুতে সাবজেক্ট এবং শেষে অবজেক্ট রয়েছে। এখন তোমরা কি করবা, এখানে সাবজেক্টটা কেটে দাও। তোমাদের মনে তো আছে যে শুরুতে সাবজেক্ট থাকবে, এটা তোমরা তো জানো। তাহলে তোমরা কি করবা, এখানে সাবজেক্টটা কেটে দাও, সাবজেক্ট কেটে দিলাম। এরপরে তোমরা অবজেক্টটা কেটে দিবে। এখন তোমাদের আমি শুরুতেই বললাম যে ভার্ব এই পারফেক্ট মানে ভি3, তাহলে তোমরা এই পারফেক্টের ভি3টা কেটে দাও। এটা তোমাদের মনে থাকবে, মনে রাখবা। মুখস্থ করার জন্য আমি শর্টকাট টেকনিক তোমাদেরকে দেখাইতেছি। এরপরে তোমরা কি করবা, এখানে সাবজেক্টটা কেটে দাও, এরপর তোমরা শেষ থেকে অবজেক্ট ভি3 কেটে দাও, ঠিক আছে। এরপরে তোমরা কি করবা, এখানেও শুরুতে সাবজেক্ট কেটে দাও এবং শেষে তোমরা অবজেক্ট কি করবা, শ্যাল হ্যাভ, ঠিক আছে, কেটে দিলাম। তাহলে আমাদের কি হলো, প্রেজেন্ট পাই। দেখো প্রি মানে কি, আবার প্রেজেন্ট কিন্তু, বুঝছো, এটা আমরা ভুল করিও না, আবার ভাববা যে এটা কি লিখে রাখছে। প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্ট হ্যাড, ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। আচ্ছা, এই যে তোমাদেরকে যে আমি শিখালাম না, এখানে তোমাদের যে এভাবে শিখালাম, এটা হচ্ছে মনে রাখা একটা টেকনিক। শুরুতে সাবজেক্ট আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট, ঠিক আছে। এ মনে রাখবে, এগুলো মনে রাখার শর্টকাট টেকনিক, এটা হচ্ছে কি মনে রাখার টেকনিক। এবার উদাহরণ চলো, আই হ্যাভ পাবলিশড আ বুক, আমি একটি বই প্রকাশ করেছি। এরপরে উদাহরণটা দেখো, আই হ্যাড পাবলিশড আ বুক, আমি একটি বই প্রকাশ করেছিলাম। আই শ্যাল বি পাবলিশড আ বুক, আমি একটি বই প্রকাশ করব। তাহলে এখানে খেয়াল করো যে পারফেক্ট মানে কি, দেখো এখানে আমি লিখে রেখেছি, কোনো একটা কাজ সম্পূর্ণ করেছে, এইটা বুঝাইতে পারফেক্ট টেন্স আসে। মানে কোনো একটা কাজ সম্পূর্ণ বুঝাইছে, মানে কি, সম্পূর্ণ হয়েছে, এটা হচ্ছে পারফেক্ট টেন্স। দেখো বর্তমানে যদি সম্পূর্ণ করো তাহলে এটা কি হবে, বর্তমান সম্পূর্ণ করলে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কি পারফেক্ট। এরপরে অতীতে সম্পূর্ণ করলে পাস্ট পারফেক্ট। এরপরে ভবিষ্যতে সম্পূর্ণ করলে কি হবে, ফিউচার পারফেক্ট, ঠিক আছে। তোমরা চিন্তা করো না, আমরা আরও প্র্যাকটিস করবো, শুধু এতটুকুই না, আমরা এত পরিমাণ ক্লাসটা সুন্দর করে সাজিয়েছি, তোমরা ভিতরে গেলে বুঝতে পারবা ইনশাআল্লাহ। এরপর চলো আমরা একটু প্র্যাকটিস করে নিই। দেখো আমি প্র্যাকটিস দিয়েছি, আমি ভাত খাই, এটা কোন টেন্স। 2 নম্বর, আমি ভাত খেয়েছি, আমি বই লিখি, আমি বইটি লিখেছি, আমি বইটি লিখে ফেলেছিলাম। তো এগুলো কোনটা কোন টেন্স, এটাকে তোমাদের এখন বের করতে হবে, এটা তোমাদের পরীক্ষা, ঠিক আছে। তো ভিডিওটা থামাও এবং তুমি প্রশ্ন উত্তরগুলো লেখো তোমার খাতায়, এরপর আমি উত্তরটা বলে দিচ্ছি। দেখো আনসারগুলো আমরা বলে দিই। যে আমি ভাত খাই, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ কি বর্তমান কাল, সাধারণভাবে ঘটেছে এমন কাজ, মানে বর্তমান কালে সাধারণভাবে ঘটছে এই কাজটা, এই জন্য এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট।
যা প্রতিনিয়ত ঘটে ওটাই কি প্রেজেন্ট ইনফিনিট। এই জন্য আমি ভাত খাই, এটা কি প্রেজেন্ট ইনফিনিট। এরপর 2 নম্বরটাতে তোমরা আসো যে আমি ভাত খেয়েছি, প্রেজেন্ট পারফেক্ট। আমি ভাত খেয়েছি প্রেজেন্ট পারফেক্ট। কেন? কারণ তার খাওয়াটা শেষ, সে খাওয়াটা সম্পূর্ণ করেছে। আমি বলেছি যে পারফেক্টলি কি হয়, যদি একটা কাজ সম্পূর্ণ হয় এবং এই সম্পূর্ণ হওয়াটা যদি আভি আভি হয়, মানে একটু আগেই হয়েছে, তাহলে কি হবে, এটা প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট কি পারফেক্ট হবে, মানে একটু আগেই যে কাজটা শেষ হলো, এটা প্রেজেন্ট পারফেক্ট। ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, মানে সে একটু আগেই খেয়েছে, এই জন্য এটা কি প্রেজেন্ট পারফেক্ট। এরপরে দেখো আমি বই লিখি, এখানে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। আমি বই লিখি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ সে বই লেখে, এটা একটা সাধারণ কাজ। যা সে কেউ কেউ আমরা আছি যারা বই লেখে, তারা প্রতিনিয়ত এই কাজটা করে, তাহলে এটা সাধারণ কাজ না, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট, বর্তমান কাল সাধারণত করা কাজ। আচ্ছা, আমি কিন্তু ব্যাখ্যাও করে দিয়েছি। এরপরে তোমরা দেখো আমি বইটি লিখেছি, আমি বইটি কি করেছি, লিখেছি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট, কারণ সে বইটা অলরেডি লেখা শেষ, মানে একটু আগে সে কি করেছে, শেষ করেছে, সম্পূর্ণ করেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট। সম্পূর্ণ কাজ বর্তমান সময়ের প্রভাব, সম্পূর্ণ কাজ কিন্তু এটা বর্তমান সময়ের প্রভাব, মানে বর্তমান সময়ে সে একটু আগেই শেষ করেছে, এই জন্য এটা কি প্রেজেন্ট পারফেক্ট। এবার 5 নম্বরটা দেখো আমি বইটি লিখে ফেলেছিলাম, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট লিখে ফেলেছিলাম, সে লিখে শেষ করছে, সে তো অতীতকালে কাজটা সম্পূর্ণ করেছে, এই জন্য এটা কি সম্পূর্ণ করার কারণে পারফেক্ট, এবং অতীতকালে হওয়ার কারণে পাস্ট, এই জন্য পাস্ট পারফেক্ট টেন্স। বুঝতে পেরেছো? পূর্ববর্তী সময়ে শেষ হওয়া কাজ, পূর্ববর্তী সময়ে শেষ হওয়া কাজ, এই জন্য পাস্ট পারফেক্ট টেন্স। এরপরে চলো আমরা আরো কিছু প্র্যাকটিস করে নেই। দেখো সে মার্কেটে যায়, বলো এটা কোন টেন্স? আচ্ছা, এখানে সে মার্কেটে যায়, দেখো অ্যান্সারটা দেখো তোমরা, সে মার্কেটে যায় প্রেজেন্ট ইনডিফিনিট। কারণ কি জানো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার কারণ কি, সে মার্কেটে যায়, এটা একটা সাধারণ কাজ, এটা কি সাধারণ কাজ, এই জন্য প্রেজেন্ট কি হবে বলো, প্রেজেন্ট ইনডিফিনিট। বুঝতে পেরেছ? এরপরেরটা দেখো সে মার্কেটে গিয়েছে। আচ্ছা, সে কি এখনো বাড়িতে আছে নাকি মার্কেটে গিয়েছে, কোনটা? সে অবশ্যই মার্কেটে যাওয়া তার শেষ, সে মার্কেটে গিয়েছে অলরেডি, সে কাজটা অলরেডি সম্পূর্ণ করেছে, তাহলে এটা কি হবে বলো, পারফেক্ট। এটা তো শিওর, যদি কোনো কাজ সম্পূর্ণ করে তাহলে কি পারফেক্ট। এখন কথা হচ্ছে যে এই কাজটা সে বর্তমানে সম্পূর্ণ করলো নাকি না, নাকি অতীতকালে নাকি ভবিষ্যৎকালে করবে, কোনটা? এটা অবশ্যই সে বর্তমান আভি আভি, এখানে আমি লিখে দিয়েছি দেখো, একটা কাজ আভি আভি এইমাত্র সম্পূর্ণ হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট। বুঝতে পেরেছ? তাহলে সে মার্কেটে গিয়েছে, যেহেতু এই কাজটা বর্তমান একটু আগেই শেষ হলো, এই জন্য এটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, তুমি ঘুমাও, এটা বলো, তোমরা এটা বলো কি হবে? তুমি ঘুমাও, এটা সাধারণ একটা জিনিস না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, কি হবে বলো বলো বলো? প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, আমরা একটা কাজ করি, ঠিক আছে, এখানে আমরা একটা জিনিস তোমাদেরকে জানাই, তাহলে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, আমরা এগুলো উত্তর যেহেতু আলাদাভাবে দিয়েছে ওইটাই আমরা দেখি, যেহেতু এটা প্র্যাকটিস শিট, এটা আমরা প্র্যাকটিস করব, তোমাদের প্র্যাকটিসের জন্য আমি দিয়েছি। তো চলো এখানে একটা জিনিস লাস্টে দেখো লিখে রেখেছি, একটা কাজ সম্পূর্ণ হয়েছে কিন্তু ফলাফল বিদ্যমান, প্রেজেন্ট পারফেক্ট। একটা কাজ সম্পূর্ণ হয়েছে কিন্তু ফলাফল কি হবে, বিদ্যমান, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা কি বলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমরা হয়তো অনেকেই এসএসসি পরীক্ষা দিয়েছি অথবা এইচএসসি পরীক্ষা দিয়েছি বা দিব, আমরা দেখতে পাই যখন রেজাল্ট দেয় তখন লেখা থাকে যে এসএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে। আচ্ছা বলো তো, রেজাল্টটা বের হওয়ার পরে ওখানে থাকে নাকি হারায় যায়? অবশ্যই থাকে। তাহলে যে কাজটা বিদ্যমান, মানে সম্পূর্ণ হয়েছে কিন্তু ফলাফলটা বিদ্যমান আছে, থাকবে, ওইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। ওইটা কি প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এসএসসি রেজাল্ট কি তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অথবা তোমার এইচএসসি রেজাল্ট কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, আমি এখানে লিখেছি
তোমার জন্য পিডিএফটা তৈরি করেছি। আচ্ছা এটা বলো তো এই কাজটা আমার সম্পূর্ণ হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। তাহলে পিডিএফটা কি অটোমেটিক মুছে যাবে না থাকবে? এই পিডিএফ লেখার যে ফলাফল এটা থাকবে না মুছে যাবে? অবশ্যই পিডিএফটা থেকে যাবে। তাহলে এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে আমি একটা বই লিখেছি, যে বইটার লেখা কি অটোমেটিক একা একা মুছে যাবে নাকি? না, যাবে না, থাকবে। যেটা লেখাগুলো বিদ্যমান থাকবে ওইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বুঝতে পেরেছ? ঠিক আছে, এরপর আমাদের জানতে সে মার্কেটে যায়। সে মার্কেটে কি যায়? তাহলে এখানে দেখো যে হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। কারণ কি? সে মার্কেটে একটা সাধারণ কাজ, বর্তমান কাল, সাধারণ ঘটে এমন কাজ। 2 নম্বরটা দেখো, সে মার্কেটে গিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বর্তমানে সম্পূর্ণ কাজ এখনো প্রভাব রয়েছে। মানে এর কাজটা তো সে বর্তমানে সম্পূর্ণ করেছে, কিন্তু তার প্রভাবটা এখন পর্যন্ত রয়েছে। সে মার্কেটে গিয়েছে মানে এই আবি একটু আগে এই মাত্র গিয়েছে, এই মাত্র সে মার্কেটে যাওয়ার কাজটা সম্পূর্ণ করছে, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপর 3 নম্বরটা দেখো, তুমি ঘুমাও। তুমি কি করবা? তুমি ঘুমাও। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা একটা বর্তমান কালে আদেশ বা পরামর্শ। মানে বর্তমান কালে কি করছে? আদেশ বা একটা পরামর্শ দিচ্ছে। তাহলে এটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তুমি ঘুমাও, তুমি পড়ো, তুমি খেলাধুলা করো, তুমি নামাজ পড়ো, যা আছে এটা বর্তমানে আদেশ যদি বোঝায়, আদেশ বা নিষেধ বা পরামর্শ বোঝায়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপর দেখো 4 নম্বর উদাহরণটা তোমরা খেয়াল করো, সে বাজারে গিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা কি হবে? সে বাজারে গিয়েছে, এই মাত্র সেই কাজটা সম্পূর্ণ করেছে, এই জন্য এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বর্তমানে সম্পূর্ণ কাজ এখনো প্রভাব রয়েছে, এই জন্য এটা কি? প্রেজেন্ট পারফেক্ট। এরপরে দেখো 5 নম্বরটা খেয়াল করো যে সে বাজারে গিয়েছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স। গত সময় সম্পূর্ণ কাজ, মানে অতীতকালে এটা সম্পূর্ণ হয়েছে, এই জন্য পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন কথা হচ্ছে যে ভাইয়া, তোমার মনে প্রশ্ন এসেছে যে ভাইয়া আসলে সে বাজারে গিয়েছে, এটা তো আমার একটা কাজ সম্পূর্ণ করেছে অতীতকালে, তো আমার তো এখানে মনে হচ্ছে যে পাস্ট পারফেক্ট টেন্স। এটা তোমার অবশ্যই মনে হতে পারে, এবং যদি এই প্রশ্নটা তোমার মনে অবশ্যই এসে থাকে তাহলে উত্তরটা শোনো যে কেন পাস্ট পারফেক্ট হলো না। দেখো যদি পাস্ট পারফেক্ট হইতে হয় তাহলে দুইটা বাক্য লাগবে। সে বাজারে গিয়েছিল, এখানে তো একটা বাক্য, একটা কাজ। এখানে যদি থাকতো সে বাজারে গিয়েছিল আমি যাওয়ার আগেই, আমি যাওয়ার আগে সে বাজারে গিয়েছিল, তাহলে এটা পাস্ট পারফেক্ট হইতো। বুঝতে পেরেছ? তাহলে কি হতো? পাস্ট পারফেক্ট হইতো। মানে দুইটা কাজ লাগবে। বুঝতে পেরেছ? ক্লিয়ার তো? ঠিক আছে। এরপর 6 নম্বর দেখো যে আমি বাজারে যাব, এটা তো সাধারণ একটা বাক্য, আর সাধারণত ইনডিফিনিট, আর যাবো যেহেতু এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, ভবিষ্যতে ঘটবে এমন কাজ। 7 নম্বর উদাহরণ দেখো, আমি বাজারে গিয়ে থাকবো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ কি? দেখো আমি বাজারে গিয়ে থাকবো, আমি বাজারে যাব, তারপরে গিয়ে আবার কি করব? থাকবো। তাহলে এটা কি? পারফেক্ট না? যে ভবিষ্যৎ সে আগে বাজারে যাবে, এই যাওয়ার কাজটা সম্পূর্ণ করবে, আবার ওখানে গিয়ে অবস্থান করবে, থাকবে, তার ফিউচার, তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার হয়েছে তো? আমরা বুঝতে পেরেছি তো ইনশাআল্লাহ? আচ্ছা আমরা আরো এগিয়ে যাই, তাহলে আমরা একদম ক্লিয়ার হবো ইনশাআল্লাহ। এরপর দেখো আমরা দেখতে দেখতে 4 নম্বরটাতে চলে এসেছি। 3টা আমাদের শেষ হয়েছে। পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে বিন প্লাস ভিং। বিন প্লাস কি? ভিং। এই ভিং মানে হচ্ছে কি? ভিং মানে হচ্ছে ভি প্লাস আইএনজি। বুঝতে পেরেছ? এটা আমি একটু সংক্ষিপ্ত করে লিখেছিলাম তোমাদের মনে রাখার সুবিধার্থে। তবে তোমরা কি বলবা? তোমরা যেহেতু আমার ক্লাস করো তাহলে তোমরা কি বলবো? বিন প্লাস ভিং। এই ভিং মানে ভি প্লাস আইএনজি। ঠিক আছে? এরপর দেখো এখানে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটিতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা বেশি আসে। তো আমরা একটু এটা ভালোভাবে বুঝবো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আসলে কি, এটা কিভাবে হবে। দেখো সে বই পড়তেছে, সে 4 ঘন্টা ধরে বই পড়তেছে। আচ্ছা বলো তো এই দুইটা কি এক? সে বই পড়তেছে মানে সে এখন বইটা পড়তেছে, আরেকজন 4 ঘন্টা আগ থেকে বইটা পড়া শুরু করছে, তার দুইজনের কাজ কি, অ্যাক্টিভিটি কি এক?
অবশ্যই না। এরপর দেখো, এরপর এখন বৃষ্টি হচ্ছে, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এই দুইটা কি এক? মানে এখন বৃষ্টি হচ্ছে, এই নাও এখন বৃষ্টি হচ্ছে, আর 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে মানে এখনো চলমান, এই দুইটা কাজ কি এক? না, অবশ্যই কি না, এক না। এখানে ধরো আম ধরো আমার ক্লাসটা কোনো ব্যক্তি এইমাত্র আমার ক্লাসে যুক্ত হলো। ধরো আমি বললাম যে তুমি এখন ইংরেজি শিখছো। তাহলে দেখো এখানে আমি লিখেছি কি, তুমি এখন ইংরেজি শিখছো। তাহলে মানে এখন শিখছো মানে তুমি মাত্র আসলে আমার ইংরেজি ক্লাসে ইংরেজি শেখার জন্য। তাহলে মনে করো, তো এখন এখানে আমরা কি করব, এখানে এখানে কেমন হবে, ইউ আর লার্নিং ইংলিশ নাও। তাহলে ইউ আর লার্নিং ইংলিশ নাও, তুমি এখন ইংরেজি শিখছো, তুমি এখন কি করছো, ইংরেজি শিখছো। আরেকজন ধরো সাপোজ আরেকজন সে 4 ঘন্টা ধরে আমার সাথে ইংরেজি শিখছে। তাহলে দেখো তারা 4 ঘন্টা যাবত ইংরেজি শিখছে। তাহলে এই দুইটা বাক্যের মধ্যে খেয়াল করো যে একজন এইমাত্র ইংরেজি শেখা শুরু করলো বা শিখছে, এখন ইংরেজি শিখছে। আরেকটা হচ্ছে কথা হচ্ছে যে তারা 4 ঘন্টা যাবত ইংরেজি শিখছে। তাহলে দে হ্যাভ বুঝবা যে আমি আসলে কি বুঝাইতে চাচ্ছি, তুমি একটু পরে ক্লিয়ার হবা। দে হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 4 hours। তাহলে দেখো এই দুইটা বাক্যের মধ্যে তোমরা পার্থক্য দেখো যে ইউ আর লার্নিং ইংলিশ নাও, তুমি এখন ইংরেজি শিখছো, তুমি এখন ইংরেজি শিখছো, ইউ আর লার্নিং ইংলিশ নাও, এটা আসলে কোন টেন্স, এবং তারা 4 ঘন্টা যাবত ইংরেজি শিখছে, এটা কোন টেন্স। এই দুইটার মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই অনেক পার্থক্য রয়েছে। এখানে খেয়াল করো যে এখানে তারা ইংরেজি শিখছে, তুমি ইংরেজি শিখছো, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ সে বর্তমানে এই কাজটা করছে, বর্তমানে সে ইংরেজি শিখছে। তাহলে এখানে আমরা স্ট্রাকচারটা যে অনুযায়ী খেয়াল করি, আমাদের স্ট্রাকচার কী ছিল, যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ছিল যে এরকম, খেয়াল করো, সাবজেক্ট প্লাস এম ইজ বা আর প্লাস ভি, মানে ভি প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। দেখো এখানে মিল রয়েছে কিনা। এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, এরপরে আর হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে কিনা, লার্নিং, লার্ন থেকে লার্নিং, এরপর অবজেক্ট। তাহলে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই বাক্যটা খেয়াল করো, তারা 4 ঘন্টা যাবত ইংরেজি শিখছে, এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু কথা হচ্ছে যে কেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো অতীতকালে কোনো কাজ শুরু হয়েছে কিন্তু এখন পর্যন্ত বিদ্যমান, এমন যদি হয়, তো এইরকম যদি বাক্য থাকে তাহলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে অতীতে শুরু হয়েছে এখন পর্যন্ত বিদ্যমান। এখানে ঠিক সেম এমন যে সে বই পড়তেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপরে সে 4 ঘন্টা ধরে বই পড়তেছে, 4 ঘন্টা, অতীত থেকে শুরু, তার 4 ঘন্টা আগে থেকে পড়ালেখা শুরু হয়েছে, এখন পর্যন্ত
পড়তেছে, তাহলে এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে খেয়াল করো, এখানে এখন বৃষ্টি হচ্ছে, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, অতীতকাল থেকে শুরু করে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মনে থাকবে তো? এরপর আমরা স্ট্রাকচার দেখলেও মনে রাখতে পারবো। এখানে আমরা যদি কন্টিনিউয়াসের স্ট্রাকচার দেখি তাহলে আমরা ভালোভাবে মনে রাখতে পারবো, ঠিক আছে? এরপরে দেখো, দে আর লার্নিং ইংলিশ নাও। এখন দে আর লার্নিং ইংলিশ, তার এখন ইংরেজি শিখছে, এটা কি বলো? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। দে হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 4 আওয়ার্স। তারা 4 ঘন্টা ধরে ইংরেজি শিখছে, এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন কথা হচ্ছে যে এখানে আমরা খেয়াল করব যে এখানে অনেকে ভুল করবে। এখানে কি দিবে জানো? এখানে দিবে হচ্ছে ফ্রম। দে হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফ্রম 4 আওয়ার্স, কিন্তু এখানে ফ্রম হবে না, এখানে কি হবে? ফর হবে। কেন হবে এটা আমি একটু সামনে তোমাদেরকে বলতেছি, একটু সামনে আগাই। দেখো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে। তাহলে এখানে আমাদের সকাল থেকে এখন পর্যন্ত যে বৃষ্টি হচ্ছে, এইটা মানে হচ্ছে যে অতীতকালে কোনো কাজ শুরু হয়েছে, মানে সকালটা অতীত হয়ে গিয়েছে, মানে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে, তাহলে এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটা বলো তো, এটার ইংরেজি কি হবে? অধিকাংশ স্টুডেন্ট কি বলবে জানো? এখানে বলবে যে ইট ইজ রেইনিং ফ্রম মর্নিং। ইট ইজ রেইনিং ফ্রম মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তবে এটা বাক্যটা হচ্ছে ভুল, বাক্যটা কি ভুল। সঠিক বাক্য কি হবে দেখো, ইট হ্যাজ বিন, কারণ এটা কি অতীত, অতীতকালে কোনো কাজ সংঘটিত হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার প্রেজেন্ট পারফেক্ট হ্যাজ বিন হবে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স, ফর্ম হবে না, কারণ কি হবে? সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখন কথা হচ্ছে যে তোমরা কোথায় সিন্স ব্যবহার করবা, কোথায় ফর ব্যবহার করবা, এটা আমরা আরেকটু সামনে গেলে তোমাদেরকে ক্লিয়ার করব। এরপর দেখো, একটা কাজ আগে দিয়ে শুরু হয়েছে এখনো চলতেছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেটা বললাম, একটা কাজ অতীতকালে শুরু হয়েছে বা আগে শুরু হয়েছে, এখন পর্যন্ত চলমান, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো, অতীতকালে, অতীতকালে কোনো কাজ শুরু হয়েছিল, হয়ে চলতেছিল। দেখো এখানে খেয়াল করো, 3টে বাক্য কিন্তু একটু পার্থক্য রয়েছে অবশ্যই। দেখো, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 2 নম্বর বাক্যটা দেখো, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। তাহলে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল মানে অতীতকালে একটা কাজ সম্পূর্ণরূপে হইতেছিল, তাহলে এটা কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইবার করে খেয়াল করো যে ইট উইল হ্যাভ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হবে। তাহলে ভবিষ্যতে বলতেছে যে সকাল থেকে বৃষ্টি হবে, মানে এখন হয় নাই, ভবিষ্যতের কথা বলতেছে, সকাল থেকে বৃষ্টি হবে। তাহলে এটা কি বলো? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এখানে দেওয়া ছিল যে ফর। কোনটা অ্যান্সার হবে? কোনটা দেখো, এখানে অ্যান্সার হচ্ছে ফর নাকি সিন্স? এখানে হবে সিন্স, বুঝতে পেরেছ? সিন্স হবে। কেন হবে এটা আমরা সামনে বুঝতে পারবো ইনশাআল্লাহ, সামনে এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো, সে 7 দিন যাবত জ্বরে ভুগছে, মানে সে এখন পর্যন্ত ভুগতেছে, তার এখনো কিন্তু জ্বরটা আছে, তবে কতদিন যাবত? 7 দিন যাবত। তাহলে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স নাকি ফর 7 days? এটা হচ্ছে প্রশ্ন। এটাই কি প্রশ্ন যে
আসলে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নটা হচ্ছে এইটা, বুঝছো? এইটাই আসছে ঢাকা ইউনিভার্সিটি, যে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স বা ফর 7 days। এমন কথা হচ্ছে যে এখানে সিন্স হবে নাকি ফর হবে, এটা হচ্ছে প্রশ্ন আসলে। চলো আমরা একটু ক্লিয়ার করি যে কোথায় সিন্স হবে কোথায় ফর হবে। দেখো এখানে দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সময়কে দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে পিরিয়ড অফ টাইম, অ্যামাউন্ট অফ টাইম, নাম্বার, মানে হচ্ছে যে যে সময় থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত কাজটা চলছে, এটা গণনা করা যায়, সংখ্যায় প্রকাশ করা যায়। যদি এমন হয় যে 4 ঘন্টা ধরে পড়তেছে, 3 দিন যাবৎ জ্বরে ভুগছে, বা 2 দিন হলো বৃষ্টি হচ্ছে, তাহলে তাহলে কি হবে? যদি এরকম সংখ্যায় প্রকাশ করা যায়, গণনা করা যায়, তাহলে ফর হবে। তাহলে কি হবে? ফর। আর যদি এই দেখো 2 নম্বর কি, পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম গণনা করা যায় না, স্টার্টিং পয়েন্ট মানে শুরু হয়েছে, নট অ্যামাউন্ট, কি করা যায় না, গণনা করা যায় না, মানে কাজটা শুরু হয়েছে কিন্তু গণনা করা যায় না, তাহলে কি হবে? সিন্স। বুঝতে পেরেছো? দেখো খেয়াল করো, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স ফ্রাইডে, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স ফ্রাইডে, সে শুক্রবার থেকে জ্বরে ভুগছে। আচ্ছা বলো তো, এখানে যে শুক্রবার থেকে এখন পর্যন্ত জ্বরে ভুগছে, এটা কি সংখ্যায় প্রকাশ করা সম্ভব, গণনা করা যায়? অবশ্যই যায় না। এই জন্য এটা কি হবে? সিন্স হয়েছে। তাহলে আমরা এক কথায় মনে রাখতে পারি যে যদি গণনা করা যায় 4 দিন, 5 দিন, 4 ঘন্টা, তো এরকম যদি গণনা করা যায় তাহলে ফর, আর যদি গণনা করা না যায় তাহলে হচ্ছে সিন্স। বুঝতে পেরেছ? তাহলে এখানে আমাদের কোনটা উত্তর হবে বলো? তাহলে এখানে আমাদের উত্তর হবে যে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স ফর 7 days। 7 দিন যাবত, যেহেতু এখানে গণনা করা যাচ্ছে যে 7 দিন সংখ্যায় প্রকাশ করা যায়, এই কারণে এখানে ফর হবে। এখানে কি হবে? সিন্স কাটা যাবে, এখানে কি হবে? ফর। ফরটাই কি সঠিক আনসার। বুঝতে পেরেছ? এরপরে বিষয়টা দেখো যে খুবই গুরুত্বপূর্ণ, বিফোর এবং আফটার। তাহলে এই বিফোর, বিফোর আফটার, বিফোর মানে কি? আগে, পূর্বে, আর আফটার মানে কি? পরে। তাহলে খেয়াল করো যে যেহেতু বিফোর মানে আগে, তাহলে এই বিফোরের আগে কি বসবে? পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভি3 বসবে। বুঝতে পেরেছ? এর আগে কি বসবে? হ্যাড প্লাস ভি3। কেন বলছি একটু সামনে গেলে তোমরা বুঝতে পারবা যে আমি এটা কেন বললাম। ঠিক আছে, মনে রাখো যে বিফোরের আগে কি বসবে? পাস্ট পারফেক্ট বসবে। এরপরে তোমরা একটা বাক্য খেয়াল করো, যে বাক্যটা খুবই তোমরা হয়তো শুনে থাকবে, এটা পরিচিত একটা বাক্য। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। দ্য পেশেন্ট হ্যাড বিন বিফোর দ্য ডক্টরস কেম। এটা বোঝার আগে আমরা চলো একটা অঙ্ক করি। ঠিক আছে, একটা অঙ্ক করি আমরা। এইখানে খেয়াল করো, ধরো মনে করো তোমার নিকট আত্মীয় 2টার সময় মারা গেল। কয়টার সময় মারা গেছে? 2টা। এখন ডাক্তার আসলো 4টার সময়। ডাক্তার কয়টার সময় আসছে? 4টায়। এখন বাজে 10টা। এখন কয়টা বাজে? 10টা। এখন আমি তোমাকে প্রশ্ন করব যে এখানে কোনটা ঘটেছে? মানে এখন তো বাজে 10টা, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট, এটা বাদ। এটা তো 10টা, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা বাদ। এখন দেখো এই যে এই দুইটা, রোগীটি মারা গেছে কয়টায়, আমার আত্মীয় মারা গেছে কয়টায়? 2টায়। এই দুইটার মধ্যে কোনটা আগে ঘটছে এটা বলো? অবশ্যই এই দুইটার মধ্যে আমাদের ঘটেছে হচ্ছে মারা যাওয়া আগে, মানে আমার আত্মীয় আগে মারা গেছে, এরপরে ডাক্তার আসছে। তাহলে মারা যাওয়ার কাজটা আগে ঘটেছে। এই কারণে এখানে ধরো আমরা হ্যাড ডায়েট এখানে লিখে দিলাম যে মারা গিয়েছে। তো এখানে খেয়াল করো যে মারা গেছে কয়টায়? 2টায়। ডেট মারা গেছে 2টায়, আর ডাক্তার এসেছে কয়টায়? 4টায়। তাহলে এখানে দেখো যে
প্রথমে ঘটছে হচ্ছে দুইটা এসে মারা গেছে, তাহলে আগে যেটা ঘটেছে বেশি অতীত, আগে যেটা ঘটেছে বা বেশি অতীত ওটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে কি বললাম, আগে যেটা ঘটেছে বেশি অতীত বেশি পুরনো পাস্ট পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্ট এখানে কি 2 PM, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এরপরে নিকট অতীত একটু আগেই ঘটেছে, কম সময়ের অতীত কম পুরনো, পাস্ট ইনফিনিট। আমরা এখানে ডক্টর যে পরে আসছে, হ্যাঁ ডক্টর পরে আসছে, তাহলে এই 4 PM এটা হচ্ছে পাস্ট ইনফিনিট। আর যেটা একটু বেশি অতীত বেশি পুরনো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। বাক্যটা খেয়াল করো যে দ্য পেশেন্ট ডেইড হ্যাড বিন বিফোর দ্য ডক্টর কেইম, ডাক্তার আসার পূর্বেই রুগীটি মারা গেল। এখানে দেখো যে বিফোরের আগে হ্যাড বিন, হ্যাড প্লাস V3, V3 কার V3, এম ইজ আর এর V3 হচ্ছে বিন, তাহলে হ্যাড প্লাস V3 হচ্ছে বিফোরের আগে হয়েছে। আর এখানে লাস্টে কেইম, এইটা হওয়ার কারণ কি, এইটা হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে V2। তাহলে যেহেতু এখানে ডাক্তার আসার আগে রুগীটি মারা গিয়েছে, রুগী মরার কাজটা আগে হয়েছে, এখানে হচ্ছে পাস্ট পারফেক্ট। আর পরে যে কেইম এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এই কারণে পাস্ট ইনডিফিনিট বুঝাইতে দুইটি কাজের মধ্যে যেটি আগে হয়েছে সেটি হচ্ছে হ্যাড প্লাস V3 হয়, পরে যে কাজটি হয়েছে সেটি V2 দ্বারা বোঝানো হয় পাস্ট পার্টিসিপল দিয়ে, এই জন্য এখানে কেইম হয়েছে। এখন ধরো যে তোমরা এই পেঁয়াজটা বুঝতেছো না, যে ভাইয়া আমি তো আসলে বুঝতে পারতেছি না, আমাকে যদি একটু সহজভাবে বুঝাই দেন। আচ্ছা আমি তোমাকে সহজভাবে বুঝাই দিচ্ছি। এই যে দেখো এই বিফোর আছে না, এই বিফোর আগে তুমি কি করবা, হ্যাড প্লাস V3 দিয়ে দিবা, তাহলে তোমার কাজ শেষ। এত পেঁচানোর কোনো দরকার নাই, তুমি বিফোরের আগে কি দিবা, হ্যাড বিন দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। হ্যাড প্লাস V3 দিয়ে দেবা, বুঝছো? এটি মূল কথা, বুঝছো? এবার বুঝতে পেরেছো তো? আচ্ছা চলো আমরা সামনে আগাই। আফটার মানে যেহেতু পরে, তার V3টা এই হ্যাড প্লাস V3 এটাও পরে আসবে। তা দেখো আমরা যদি এই বাক্যটা লিখি যে ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল, এবার বলো তো যে ডাক্তার আগে এসেছে নাকি রুগীটি আগে মারা গেছে? অবশ্যই ডাক্তার আগে আসছে, এরপর রুগীটা কি হয়েছে, মারা গিয়েছে। তাহলে আমাদের কি হবে দেখো, দ্য পেশেন্ট ডেইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, ডাক্তার আসিবার পরে রুগীটি মারা গেল, মানে এখানে ডাক্তার প্রথমে এসেছে, এরপরে রুগীটি কী হয়েছে, মারা গিয়েছে। যেহেতু আমরা বলেছি আফটারের পরে হ্যাড প্লাস V3 হবে, এখানে আফটার পরে দ্য হ্যাড কাম, এই কাম যেহেতু V3 এই জন্য আমরা আফটার পরে কি দিয়েছি, কাম দিয়েছি। আচ্ছা চলো আমাদের এটা ক্লিয়ার হয়েছে আশা করি। এরপরে আমরা এই পর্যন্ত আমরা যদি কেউ ভালোভাবে শিখি তাহলে হবে, কিন্তু আরও কিছু আমরা শর্টকাট টেকনিক এখানে সংযোজন করেছি। দেখো বাংলাতে আমরা শব্দ শেষে এগুলো থাকলে বুঝতে পারবো যে কোনটা কোন টেন্স। চলো দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে খেয়াল করো যে করো, করি, করে, রস্বই অন্ত্যস্ত হয়ে এন থাকে, এগুলো যদি থাকে বাক্যের বা শব্দের শেষে তাহলে বুঝতে পারবা যে প্রেজেন্ট ইনডিফিনিট। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বর্তমান অনির্দিষ্ট কাল বোঝাতে বাংলায় এমন বাক্য ব্যবহৃত হয় যেখানে কোনো কাজ নিয়মিত সাধারণ বা অভ্যাসগতভাবে ঘটে। এগুলো আর বলার দরকার নেই, কারণ আমরা এর আগেও সংজ্ঞাগুলো প্রত্যেকটা সংজ্ঞা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে ডেইলি যে কাজটা হয়, রেগুলার যে কাজটা আমরা করি, এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। দেখো বাংলা উদাহরণগুলো দেখো, আমরা অনেক বাংলা উদাহরণ দিয়েছি, কারণ কি জানো, এখানে আমরা যত বাংলাগুলো প্র্যাকটিস করব বুঝতে পারবো, আমরা যত ভালোভাবে চিনতে পারবো যে কোনটা কোন টেন্স, কোন বাক্য কোন টেন্স, এটা বুঝতে পারলে আমাদের মোটামুটি টেন্সের একদম অ্যাডভান্স লেভেল হয়ে যাবে। এই জন্য আমরা উদাহরণগুলো বেশি বেশি দিয়েছি। দেখো আমরা প্রতিদিন স্কুলে যাই, তুমি বই পড়ো, সে ফুটবল খেলে, আমরা রাতে পড়াশোনা করি, তারা সময় মতো খায়, সূর্য পূর্ব দিকে ওঠে, পাখি গান গায়, কৃষক মাঠে কাজ করে, শিশুটি প্রতিদিন খেলাধুলা করে, মা সকালে চা বানান। এসব বাক্যে একটু অভ্যাস, নিয়মিত বা সাধারণ ঘটনা বোঝায়, যা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝায়। ঠিক আছে, এরপরে
প্রেজেন্ট কন্টিনিউয়াস, তেসো তেসি তেসেন সি সে সেন ছো জয় ছোয়া থাকে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমান কাল বোঝাতে বাংলায় এমন বাক্য ব্যবহৃত হয় যেখানে কোনো কাজ বর্তমান ঘটছে বা চলছে, মানে বর্তমানে কোনো কাজ চলছে। যেমন বর্তমানে আমি তোমাদেরকে টেন্স পড়াচ্ছি, এটা কি? আমি পড়াচ্ছি, এটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো আমরা উদাহরণ দিয়েছি, আমি বই পড়েছি, তুমি মাঠে খেলছো, সে গান গাইছে, আমরা ক্লাস করছি, তারা নৌকায় ভ্রমণ করছে, মা রান্না করছেন, বাবা পত্রিকা পড়ছেন, শিশুটি ঘুমাচ্ছে, রিক্সাওয়ালা রাস্তায় রিক্সা চালাচ্ছে, বৃষ্টি পড়ছে। এসব বাক্যে কাজ বর্তমানে একটি নির্দিষ্ট সময় ধরে চলমান আছে, যা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। মানে এইসব বাক্যতে বর্তমান কাজটা চলমান, এই জন্য প্রেজেন্ট, মানে একটা সাধারণ কাজ যা বর্তমান চলমান, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আসো, আসি, এসেন, এসি, এরকম যে শব্দের শেষে থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে প্রেজেন্ট পারফেক্ট। এখানে দেখো যে প্রেজেন্ট পারফেক্ট বর্তমান পূর্ণকাল বোঝাতে বাংলায় এমন বাক্য ব্যবহৃত হয় যেখানে কোনো কাজ বর্তমানে শেষ হয়েছে তবে তার প্রভাব বা ফল এখনো বর্তমান। যেমন দেখো, আমি আমার কাজ শেষ করেছি, মানে সম্পূর্ণ শেষ হয়েছে তবে তার কাজটার প্রভাব এখনো রয়েছে। তুমি বইটি পড়েছ, আভি আভি শেষ, এটা তো পারফেক্ট। তাহলে এরপর দেখো, সে তার বন্ধুর সঙ্গে দেখা করেছে, আমরা আমাদের নাস্তা খেয়েছি, তারা সিনেমাটি দেখে ফেলেছে, আমি চিঠি লিখে ফেলেছি, তুমি কখন ঢাকায় এসেছো, তিনি নতুন একটি গাড়ি কিনেছেন, শিশুটি অনেক নতুন শব্দ শিখেছে, বৃষ্টি থেমে গেছে। এসব বাক্যে কাজ বর্তমান শেষ হয়েছে, এর প্রভাব এখনো বিদ্যমান, যা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝায়। এরপরে আমরা দেখো, এরপরে আসি আমরা 2 নম্বরে, মানে আমাদের প্রেজেন্ট শেষ, এবার পাস্টে আসো। লো, লাম, লেন, ত, তাম, তেন, এগুলো যদি থাকে তাহলে শব্দের শুরুতে যদি এগুলো থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। অতীত অনির্দিষ্টকাল বোঝাতে বাংলায় এমন বাক্য ব্যবহৃত হয় যেখানে অতীতে কোনো কাজ সম্পূর্ণ হয়েছিল, এটা বোঝায়। আমি গতকাল ঢাকায় গেলাম, তুমি বইটি পড়লে, সে স্কুলে গেল, আমরা সিনেমাটি দেখলাম, তারা খেলায় জয়ী হলো, বাবা নতুন জামা কিনলেন, মা সকালে রান্না করলেন, শিশুটি দৌড়ে পালালো, পাখিটি উড়ে গেল, তারা আমাদের সঙ্গে কথা বলল। এসব বাক্য অতীতে একটি ঘটনা ঘটেছে বা কাজ সম্পূর্ণ হয়েছে, যা পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝায়। এরপরে পাস্ট কন্টিনিউয়াস, তেছিল, তেছিলাম, তেছিলেন, এরকম যদি শব্দ শেষে থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস টেন্স অতীতকাল, অতীত চলমান কাল, মানে অতীতে চলমান কাজ, অতীতকালে কোনো কাজ যদি করা হওয়া বোঝায় তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস। যেমন দেখো যে, আমি বই পড়ছিলাম, তুমি মাঠে খেলছিলে, সেই গান গাইছিল, এগুলো সব কিন্তু অতীতে চলমান। আমরা নদীর ধারে হাঁটছিলাম, তারা ছবিটি আঁকছিল, রিক্সাওয়ালা রাস্তায় রিক্সা চালাচ্ছিল, মা রান্না করছিলেন, বাবার চিঠি লিখছিলেন, বৃষ্টি পড়ছিল, শিশুরা বাগানে খেলছিল। এসব বাক্যে কাজ অতীতে একটি নির্দিষ্ট সময় ধরে চলমান ছিল, যা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। এরপরে খেয়াল করো যে পাস্ট পারফেক্ট, ছিল, ছিলাম, ছিলেন। পাস্ট পারফেক্ট টেন্স অতীতে, মানে অতীতে পূর্ণকাল, মানে এমন কাজ যা অতীতে পূর্ণ হয়েছে বোঝাতে বাংলায় এমন বাক্য ব্যবহৃত হয় যেখানে অতীতে কোনো কাজ সম্পূর্ণ হয়েছিল এবং তারপরে আরেকটি ঘটনা ঘটেছিল। উদাহরণস্বরূপ, পাস্ট পারফেক্ট কি? অতীতে কোনো কাজ সম্পূর্ণ হয়েছিল বা তারপরে আরেকটি ঘটনা ঘটেছিল, পাস্ট পারফেক্ট। দেখো, আমি ভাত খেয়েছিলাম, তুমি তোমার কাজ শেষ করেছিলে, সে স্কুলে পৌঁছেছিল, আমরা সিনেমাটি দেখেছিলাম, তারা তাদের বাড়ি ফিরে গিয়েছিল, আমরা আগেই বইটি পড়েছিলাম, তুমি তোমার বন্ধুকে চিঠি লিখেছিলে, বৃষ্টি শুরু হওয়ার আগেই তারা চলে গিয়েছে, আমরা বাস ধরার আগে টিকিট কেটে নিয়েছিলাম,
তিনি মিটিংয়ে যোগ দেওয়ার আগে নাস্তা করেছিলেন। মানে একটা ঘটার আগে আরেকটা হয়েছে। সে মিটিংয়ে যোগ দেওয়ার আগেই সে নাস্তা করেছে, সে বাসে ওঠার আগে টিকিট কেটেছে। তাহলে এগুলো কি একটার ঘটনার সাথে আরেকটা ঘটনা কি সাদৃশ্য। এই জন্য এখানে বলা হয়েছে যে কোনো কাজ সম্পূর্ণ হয়েছিল এবং তারপরে আরেকটি ঘটনা, তারপরে কি আরেকটি ঘটনা ঘটে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এরপরে দেখো, এসব বাক্যে একটি কাজ অতীতে সম্পূর্ণ হয়েছিল যা পাস্ট পারফেক্ট টেন্স বোঝায়। এরপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তেছিল, তেছিলাম, তেছিলেন প্লাস সময়। মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সময় থাকতে পারে, কোনো কাজ সময়ে মানে অতীতকালে কোনো কাজ সম্পূর্ণ হয়েছে এবং সেটা আবার চলমান। অতীতে অতীত পূর্ণ কালগত চলমান কাল বোঝাতে বাংলায় এমন বাক্য ব্যবহৃত হয় যেখানে কোনো কাজ অতীতে একটি নির্দিষ্ট সময় ধরে চলেছিল এবং পরে শেষ হয়েছে। উদাহরণস্বরূপ দেখো, এখানে সময় উল্লেখ থাকতে পারে, দেখো 3 ঘন্টা। তাহলে আমি 3 ঘন্টা ধরে বই পড়ছিলাম। এই টপিকটা খুব ভালো করে খেয়াল করো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমি 3 ঘন্টা ধরে বই পড়ছিলাম। তুমি সকাল থেকে ক্রিকেট খেলছিলে, সে অনেকক্ষণ ধরে দেখছিল। আমি 1 মাস ধরে ইংরেজি শিখছিলাম। তারা 3 দিন ধরে শহরে অবস্থান করছিল। শিক্ষক ক্লাসে দীর্ঘ সময় ধরে পড়াচ্ছিলেন। তিনি কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করছিলেন। তোমরা সকাল থেকে গান গাইছিলে। গাছপালা শীতকালে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিল। আমরা 5 বছর ধরে গ্রামে বসবাস করছিলাম। এসব বাক্যে কাজ অতীতে একটা না একটু সময় ধরে বোঝায়। এই কারণে কি এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পেরেছ? এরপরে আমাদের 3 নাম্বার শেষ টপিক। এখানে আমরা 4টা শিখলে আমাদের মোটামুটি টেন্স এর ক্লাসটি শেষ হয়ে যাবে। ফিউচার ইনডিফিনিট, ব, বি, বে, বেন। তাহলে এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স ভবিষ্যৎ অনির্দিষ্টকাল, মানে ভবিষ্যতে এটা অনির্দিষ্ট একটা কাল বোঝাতে বাংলা এমন বাক্য ব্যবহৃত হয় যেখানে ভবিষ্যতে কোনো কাজ সম্পূর্ণ হবে বা ঘটবে এরকম বোঝায়। উদাহরণস্বরূপ, আমি স্কুলে যাব, সে কিন্তু এখনো যায় নাই, যাবে, ভবিষ্যতে এটা ঘটবে। তুমি বই পড়বে, সে ঢাকা যাবে। আমরা ফুটবল খেলবো, তারা সিনেমা দেখবে। আমি তোমাকে চিঠি লিখব, তুমি কবে আসবে। তিনি নতুন গাড়ি কিনবেন। আমরা আগামীকাল দেখা করব। বৃষ্টি হবে। এসব বাক্যে কাজের ভবিষ্যৎকালে সংঘটিত হওয়া বোঝানো হয়েছে। এই কারণে এটা কি ফিউচার ইনডিফিনিট। কন্টিনিউয়াস মানে কি চলমান। তাহলে ফিউচার মানে ভবিষ্যতে কোনো কাজ চলমান হবে, এটাই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। দেখো এখানে এই যে এখানে কি লেখা আছে, তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন, এমন কাজ। ফিউচার পারফেক্ট টেন্স ভবিষ্যৎ পূর্ণকাল বোঝাতে বাংলায় এমন বাক্য ব্যবহৃত হয় যেখানে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে একটি কাজ সম্পূর্ণ হয়ে যাবে। দেখো, আমি রাত 8টার মধ্যে আমার কাজ শেষ করব। তুমি আগামীকাল সকালে বইটি পড়ে শেষ করবে। সেই সময় মতো বাড়ি পৌঁছে যাবে। আমরা সন্ধ্যার আগে সিনেমাটি দেখে নেব। তারা আগামী সপ্তাহের মধ্যে প্রকল্পটি শেষ করবে। তুমি পরীক্ষার আগে সব কিছু পড়ে ফেলবে। আগামীকাল থেকে সময়ের মধ্যে বৃষ্টি থেমে যাবে। দেখো, ভবিষ্যৎকালে কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করবে, এটাই কি বলো, এটা কি ফিউচার পারফেক্ট টেন্স। আমরা আগামী মাসের মধ্যে নতুন বাড়িতে উঠব। শিক্ষার্থীরা ক্লাস শুরু হওয়ার আগে প্রস্তুতি সম্পন্ন করবে। তিনি মিটিংয়ে যোগ দেওয়ার আগে নাস্তা শেষ করবেন। এসব বাক্যে ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। এই জন্য এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট। আ থাকিবে, আ থাকিব। এখানে দেখো, ফিউচার পারফেক্ট টেন্স এমন একটি কাল যা ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ সম্পূর্ণ হবে তা বোঝাতে ব্যবহার হয়। উদাহরণস্বরূপ, আগামী বছর পর্যন্ত আমি আমার পড়াশোনা সম্পূর্ণ করে ফেলব। যখন তুমি আসবে তখন সে চলে যাবে। তারা এই মাসের শেষ প্রকল্পটি সম্পূর্ণ করে ফেলবে। এই টেন্সের মাধ্যমে বোঝানো হয় যে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ সম্পূর্ণ হয়ে যাবে। মানে পারফেক্ট মানে কোনো কাজ পরিপূর্ণ হয়ে যাওয়া, সম্পূর্ণ হয়ে যাওয়া। এটা মানে আমরা মনে রাখবো যে পারফেক্ট মানে হচ্ছে কোনো কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এরপরে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তে থাকিবে,
তে থাকিব প্লাস সময় থাকবে। এখানে দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এমন একটি কাল যা ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে এবং সেই কাজ কতটুকু সময় ধরে চলতে থাকবে তা বোঝাতে ব্যবহার হয়। উদাহরণস্বরূপ দেখো, আগামী মাসে আমি 5 বছর ধরে পড়াশোনা করে আসব। আগামী মাসে আমি 5 বছর ধরে পড়াশোনা করে আসব। এরপরে 10টার মধ্যে সে এখানে 3 ঘন্টা ধরে কাজ করে আসবে। 10টার মধ্যে সে 3 ঘন্টা ধরে কাজ করে সে 10টার মধ্যে এখানে কি হবে, উপস্থিত হবে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করে আবার এখানে নির্দিষ্ট সময়ে উপস্থিত হবে, এটাই কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তুমি আসার আগেই আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করব। এই টেন্সের মাধ্যমে বোঝানো হয় যে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে একটি কাজ দীর্ঘ সময় ধরে চলতে থাকবে এবং সেটি সম্পূর্ণ হবে। তাহলে আশা করি যে তোমরা এই টেন্সের বিষয়গুলো একদম ক্লিয়ার হয়েছ। এরপরে আমরা তোমাদের সহজার্থে বলে দিচ্ছি যে কোন কোন টেন্স সবচেয়ে বেশি ব্যবহার হয়। দেখো, পাস্ট টেন্স সবচেয়ে বেশি ব্যবহার হয়। পাস্ট ইনডিফিনিট V2, শুরুতে সাবজেক্ট এবং শেষে অবজেক্ট থাকবে, এটা তোমাদেরকে বলে দিয়েছি, এই জন্য আমরা পুনরায় বারবার বলছি না মনে রাখার জন্য। হি ওয়ান্ট টু স্কুল ইয়েস্টারডে, শুরুতে সাবজেক্ট, এরপরে V2, এরপরে অবজেক্ট। এরপরে খেয়াল করো প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যাম ইজ আর, শুরুতে সাবজেক্ট শেষে অবজেক্ট। হি আর কন্টিনিউয়াস মানে কি, আমরা বলেছি যে কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তাহলে হি গো ছিল, এরপর আইএনজি যুক্ত হয়েছে, হি গোয়িং টু স্কুল নাও, সে এখন স্কুলে যাচ্ছে। এরপরে পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ার, শুরুতে সাবজেক্ট শেষে কি অবজেক্ট, এবং কন্টিনিউয়াস মানেই আমরা কি জানি ভার্বের সাথে আইএনজি, হি ওয়াজ গোয়িং টু স্কুল। এরপরে খেয়াল করো প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ বা হ্যাজ প্লাস V3, শুরুতে সাবজেক্ট শেষে কি অবজেক্ট। এখানে কি হবে, হি হ্যাজ গান টু স্কুল, তাহলে প্রেজেন্ট পারফেক্ট সেই স্কুলে গিয়েছে। এরপরে খেয়াল করো লাস্টেরটা, এরপরে পঞ্চম নাম্বারটা খেয়াল করো, হ্যাড প্লাস V3, শুরুতে সাবজেক্ট শেষে কি অবজেক্ট, এটা আমাদের অবশ্যই মনে আছে আশা করি, হি হ্যাড গান টু স্কুল। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে যে আজকের ক্লাসটি কেমন লেগেছে, এবং তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাদেরকে জানাতে পারো। এবং এর পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। এ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।